খুঁটি পুজোর পালা সমাপ্ত। পুজো প্যান্ডেলের বাঁশ নয় রাস্তা বন্ধ করে ফেলা হয়ে গেছে, অথবা তা দিয়ে প্যান্ডেল বাঁধা শুরুও হয়ে গেছে। বছরের এই সময়টা এলে অনেকের যেমন খুশিতে মন ডকমক করে ওঠে, অনেকের আবার আতঙ্কে বুকের এক পোয়া রক্ত জল হওয়া শুরু হয়ে যায়। তার কারণ আশা করি বিস্তারিতভাবে এখানে বলার প্রয়োজন নেই, আপনাদের কম বেশি সবারই তা জানা। আজকের কাহিনীর কাঠামো তৈরি হয়েছে কিছু ইতিহাস নির্ভর তথ্যের ভিত্তিতে, আর সেই ইতিহাস গত প্রায় 5 দশককে ছুঁয়ে গেছে। অনেক অপ্রিয় বিষয়কে পাথেয় করে তিল তিল করে এই পুজো নামক শিল্পটাকে অবশ্যম্ভাবী করে বাঁচিয়ে রেখেছে যে কর্মকাণ্ড, যে কারিগরেরা, তাদের দেখতে হলে যে কোনো নির্মীয়মান পুজো প্যান্ডেলের কাছে গিয়ে একবার দাঁড়ান। দেখবেন বাঁশ, দড়ি, কাপড়, কাঠ আরো কত কি দিয়ে তিল তিল করে তারা গড়ে তুলছে এক সুদৃশ্য প্যান্ডেল। জানেন তো, এই প্যান্ডেল শব্দটার আতুরঘর কিন্তু ইংরেজি অভিধান নয়, এটা একটা তামিল শব্দ, মণ্ডপমের সমার্থক। কেউ কি চেনেন এই শিল্পীদের? শিল্প পরিচালক মানে ঠিকাদার বেড়াপোয়ালাদের? আছে কি তাদের কোনো সামাজিক পরিচিতি? আছে এই বারোয়ারি সংগঠিত শিল্পের মর্যাদা? জানা নেই এর আগে এই চির অবহেলিত শিল্পকে আর তার 5 কাহন নিয়ে বাংলায় কোনো উপন্যাস লেখা হয়েছে কিনা। তাই এটি আমার এবছরের পুজো আবহে এ বিষয়ে পুজো সংখ্যা সৃষ্টির এক ক্ষুদ্র প্রয়াস। আজকের গল্প ঠিকাদারের বউ প্রথম পর্ব এমনই কিছু সত্য ঘটনার ছায়া অবলম্বনে রচিত। বাঙালি জীবনে ও মননে পুজো ও তৎসংক্রান্ত এক অপরিহার্য বিষয় প্যান্ডেল শিল্পের দুর্দিন সংক্রান্ত এক সম্পূর্ণ উপন্যাসের পর্বাকারে বর্ণিত এ এক কল্পনা কুয়াশার প্রচ্ছন্ন প্রলেপে ঢাকা অপ্রিয় বাস্তব কাহিনীর মুখপত্র। 12 পর্বে বিভক্ত উপন্যাসটা শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট ও বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন তবে শোনা যাক এই 12 খণ্ডে বিভক্ত উপন্যাসের প্রথম পর্ব, ঠিকাদারের বউ। আগামীকাল বিশ্বকর্মা পুজো। রমাপদর আজ তাই দম ফেলার ফুরসত মোটেই নেই। করোনার চাপে বাজার যদিও গতবারের তুলনায় এবছর বেশ খানিকটা পড়তির দিকে, তবুও প্রতিবারের মতো অভ্যাসবশত রমা আজও সকাল 6টায় সেই দোকান খুলেছে। সঙ্গে নিয়ে এসেছে তার বছর 23-এর বড় ছেলে পতিত পাবনকে। দোকান মানে গৌরহরি মেরাপওয়ালা অ্যান্ড কোম্পানি, রমার বাবার প্রতিষ্ঠিত, তার নামেই দোকান। মহানগরের হৃদয়স্থলে অবস্থিত এই দোকান আপিসপাড়া, বাজার আর কোর্টপাড়া খুবই কাছাকাছি। রমার বয়স এখন মধ্য 50 ছুঁই ছুঁই, তবে একটু কম বয়সেই বেথা করে রমা যেন একটু বেশি বুড়িয়ে গেছে বলে মনে হয়। মাথার চুল সবই প্রায় সাদা হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে সোনালি রঙে ঢাকার চেষ্টা করে বিরক্ত হয়ে অবশেষে ইদানিং সে হাল ছেড়ে দিয়েছে। এদিকে বাবা দোকানে বেরিয়ে যাবার পর ছোট ছেলে রোহিত মোহন এখন বিছানায় উপুর হয়ে শুয়ে বুকে বালিশ নিয়ে সে সদ্য সরকারি অনুদানে পাওয়া নতুন ট্যাব নিয়ে সকালে উচ্চ মাধ্যমিকের অনলাইন ক্লাস না করে পাশের পাড়ার ক্লাস 10-এ পড়া টুম্পা সোনার সঙ্গে এক মনে চ্যাট করতে ব্যস্ত। ঘরের বিভিন্ন প্রান্তে শুয়ে এক দুটো নয়, ঠিক 1 ডজন লোমশ কুশিরা। এছাড়াও আছে সাদা ও কালো রঙের সারামে অধ্যায়, যমজ ভ্রাতৃদ্বয় শিবু ও কেষ্টা। পাড়ার মোড় থেকে তুলে নিয়ে আসা বছর খানেকের 2 নেড়ি ভাই। আর এই বাকি 12টা নানা রঙের মার্জার সবারই এই বাড়ির ছাতে জন্ম, কিছু আগে বা কিছু পরে। এতগুলোর নাম মনে রাখা সম্ভব নয়, তাই গলায় টিনের ঘণ্টিযুক্ত টিকিট ঝোলানো আছে, নড়লে চললে টং টাং করে বাজে। টমেরা বুঝতে না পারলেও আখেরে বাড়ির আনাচে কানাচে বাসরত জেডিদের এতে সুবিধেই হয়। টিকিটে মানে ওই সেই টিনের টিকিটে অ থেকে ঔ পর্যন্ত বাংলা অক্ষরে তাদের নাম লেখা টিকিটগুলো গলায় ঝোলানো। তাদের দেখে মনে হচ্ছে কাল রাতে ভালো ঘুম হয়নি। ঘাড় গুঁজে
মুখটা ঘাড়ের দুটো সামনের পায়ের মধ্যে গুঁজে দিয়ে সবাই কেমন যেন একটা বুঁদ হয়ে শুয়ে রয়েছে। শুধু শিবু আর কেষ্টাই মাঝে মাঝে ন্যাজ নেড়ে খাটে শুয়ে থাকা প্রভুর মানে রোহিতের অনুমতির অপেক্ষায় ন্যাজ নেড়ে নেড়ে ঘোরাঘুরি করছে। রাস্তায় বেরোবার অনুমতি চায় আর কি, তাদের বড় বাইরে যাবার সময় হয়েছে তো তাই। সারা ঘরে কেমন একটা চিড়িয়াখানার খাঁচার গন্ধ হুড় করছে। কাজের মাসি মানদা রোজ নিমাইল দিয়ে ঘর মুছলেও সে গন্ধ সদাই অটুট থাকে। এটাকে বাড়ির লোকেরা অবশ্য এক পশুপ্রেমী সুগন্ধ মনে করে মানিয়ে নিয়েছে। এদিকে এত সকালে রমার গৃহিণী মঞ্জু বিছানাই ছাড়ে না, জল খাবার তৈরি করে দেওয়া তো দূরস্থ। বেশিরভাগ দিনের মতোই রমা আর তার বড় ছেলে পতি স্থানীয় বাজারের গেটে ধারে বেঞ্চিপাড়া শ্যামলাল গুপ্তার ইউপি ময়রার দোকানে বসে 4টি করে গরম হিঙের কচুরি আর 2খানি করে রসে টইটুম্বুর 4.5 প্যাঁচে জিলিপি দিয়ে সকালে জলখাবারটা সেরে নেবে। পরে বেলায় উঠে মা আলু ভাজা আর পরোটা ভেজে ছোট ছেলেকে আদর করে জলখাবার খেতে দেবে। গৃহিণী মঞ্জুর ভয়ে রমা আজকাল কিছু খাবার করে দেওয়ার বা নেওয়ার কথা বলতেই চায় না। ছেলেরাও বাপের দেখা দেখি রাস্তায় ঘুরে ঘুরে সারাদিন বাইরে চপ, কাটলেট, রোল, চাউমিন, কচুরি, সিঙ্গারা খাওয়া বেজায় রপ্ত করে নিয়েছে। 2 ভাই রাস্তার খাবার খেতে খুব ভালোবাসে। সাধারণ মানুষের থেকে দ্বিগুণ পরিমাণ খাবার খেয়ে তবেই তাদের পেট ভরে। যেমন বিয়ে বাড়িতে গিয়ে তারা সর্বসমক্ষে প্লেট নিয়ে দাঁড়াতে চায় না, পাছে নজর লাগে বা ক্যাটারারের লোকেরা তাদেরকে দেখে ফেলে। তারা তাই খাবার নিয়ে হলের একটু আড়ালে বা আনাচে কানাচে গিয়ে খেতেই ভালোবাসে। ইরান্তি ক্যাটারারের লোকেরা অবশ্য ওদেরকে চিনে ফেলেছে। ওরা আমন্ত্রিত হলে আর পেট চুক্তি খাওয়ার কথা হলে ক্যাটারারেরা সাধারণত 2 প্লেটের খাবারের দাম ধরেই এস্টিমেট দেয়। আজ সকাল না হতে হতেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে অন্যান্য বছরের মতো হাঁড়ি, কড়া, বাসনপত্র ভাড়া নেওয়ার খরিদ্দার এবছর প্রায় নেই বললেই চলে। একে তো বাজার মন্দা, এরপর লকডাউনে কলকাতা মায় ছোটখাটো মোটর গ্যারেজ, ওয়ার্কশপ পর্যন্ত সবই প্রায় বন্ধ। এইবার বিশ্বকর্মা পুজো করবে, আর করলেও তা নমো করেই করবে। লোক ডেকে খাওয়ানোর তো বালাই নেই। কাজেই এবারে বাসন কোসন ভাড়া নেওয়ারও কারোর বিশেষ একটা তাগিদ। দোকানে বসে কচুরি জিলিপি নিধন করে বাপ বেটা মিলে বেশ কিছুক্ষণ দোকানে রাখা রেডিওতে FM গান শুনিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখে। বাপ বলল, হ্যাঁ রে পতি। পতিত শব্দের আবিধানিক অর্থ জানার পর থেকে রমা শেষের তটাকে ছুটিয়ে দিয়ে ছেলেকে ডাকনাম ছোট করে বানিয়েছে পতি। এভাবে চললে তো বাইকের তেলের পয়সা উঠবে না রে বাপ, তুই বরং দোকানে বস, আমি একটু ঘুরে আসি। এই বলে রমা বাইকে লাগানো ফোনের জিপিএসটা চালু করতেই উবার বাইক ক্যাবের ডাক আসতে শুরু হলো। প্রথম বুকিংটা এলো তালাতলা বেস ব্রিজে যাওয়া। বেরোবার সময় সে পতিকে বলে গেল, খরিদ্দার এলে বুঝে শুনে মাল দিবি, টাকা বাকি রাখবি না, দরকার পড়লে ফোন করিস। এদিকে বাবা বেরিয়ে যেতেই পতি ফোনে ইউটিউব খুলে একটা সিনেমা চালিয়ে দেখতে লাগলো। রমা ওর বাবার কাছে এই চান্স পে ড্যান্স মারার কারবারটা ভালোই শিখে নিয়েছে। নচেত গত বছর লকডাউন না শুরু হতে হতেই রমা আর মোটর বাইকটা উবারে রেজিস্টার করিয়ে নিত না। রমার বাবাও অল্প বয়সে তার সাইকেলটা দুপুরে বিশ্রামকালে সাইকেল চালানো শিখতে পাড়ার ছেলেদের ভাড়াতে কাটাতো। সে বলতো, ওরে মা লক্ষ্মী চঞ্চলা, ধরতে না পারলে হাওয়ায় উড়ে বেড়ায়, তাকে ধরতে জানা চাই বাবা, ধরতে জানা চাই। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করে মাত্র একটা কড়াই আর একটা খুন্তি ভাড়া দিয়ে, তাও সেই পুলিশের কোভিড কালে পশুপ্রেমে রাস্তার কুকুরদের খিচুড়ি খাওয়ানো হবে বলে, সেই জন্যে পতি একটা লম্বা হাই তুলে দোকান বন্ধ করে বেরিয়ে পড়ল। বেলা প্রায় 11টা। সেও তার বাইকে লাগানো সুইগির জিপিএসটা চালু করে নিল। প্রথমেই এক বিখ্যাত মোগলাই হোটেলের মাটন বিরিয়ানি হোম ডেলিভারির অর্ডার চলে এলো। বাইকে একরাশ ধোঁয়া ছেড়ে সেও বেরিয়ে পড়ল। বিরিয়ানির বাক্স ভরে নিয়ে সে ডেলিভারি করতে চলল বটে, কিন্তু মনটা তার রাস্তা ছেড়ে পেছনে রাখা ব্যাগের মধ্যে বিরিয়ানির খোসবাই দিয়ে পড়ে রইল। সারাদিন উবার আর সুইগি ঠেকিয়ে বাপ বেটারা যখন দোকানে ফিরল, রাত তখন প্রায় 10টা। দোকানের সামনে ফুটপাতবাসীরা রাতের খাওয়া শেষ করে যে যার মতো ঝুপড়িতে ঢুকে পড়েছে।
এফএম এ জোরে ভলিউমে হিন্দিতে ছায়ালোক শুনছে। পাশে শোয়া মা নেলিটা নিজের হাড় ঝিরঝিরে শরীর নিংড়ে তার 4-4টে ছানাকে দুধ খাওয়াচ্ছে। একটা মাঝবয়সী মাতাল ফুটপাতে এক কাল্পনিক ব্রিজের ওপরে ডান পাটাকে খুব সাবধানে উঁচু করে তুলে বারবার সেটাকে টপকাবার চেষ্টা করে চলেছে। বারে বারে বিফল হয়েও হাল কিন্তু ছাড়ছে না। দোকানের বড় আলোগুলোকে নিভিয়ে দিয়ে রমা একটা সবুজ 0 ওয়াটের নাইট ল্যাম্প জ্বেলে দিত। তারপর একটু ফাঁক রেখে দরজাটা, দোকানের গেটটা ভেতর থেকে বন্ধ করে দিল। পতিকে বাড়ি ফিরে যেতে বলে রমা একটা ওল্ড মঙ্কের পাইন্ট বার করে কালো রামজি গ্লাসে ঢেলে নিয়ে সঙ্গে লবণ তাড়িত চিনেবাদামের কৌটোটা নিয়ে পা দুটো চেয়ারের উপর তুলে শরীরটা পেছনে হেলিয়ে দিয়ে নিশ্চিন্তে বসল। শেষের এই বিষয়টি তার স্বর্গত পিতৃদেবের কাছ থেকে শেখা। চারদিকে শুনশান হলে দোকান বন্ধ করে লোকচক্ষুর আড়ালে বসে নিরিবিলিতে একটু আয়েশ করা আর কি। সে দোকানের ভেতরে কি করছে তার কোথাও কারো কোনো হদিশ নেই বা মাথা ব্যথাও নেই। রমা তার পা দুটোকে সামনের চেয়ারে তুলে দিয়ে শরীরটাকে আরো পেছনে হেলিয়ে দিয়ে দুপাত্তর গলায় ঢেলে ধীরে ধীরে স্মৃতির অতলে তলিয়ে গেল। আস্তে আস্তে চোখের সামনে তার জীবন্ত জীবনের প্রতিচ্ছবি ভিডিওটা নিজের অজান্তেই চালু হয়ে গেল। প্রথমেই তার মনে পড়ল বাবার আমলে এই দিন রাতে কি হতো। সারাদিন ধরে দোকানে যত বাসনপত্র থাকতো তা প্রায় সবই লোকেরা ভাড়া করে নিয়ে চলে যেত। সারাদিন না খাওয়ার ফুরসত থাকতো না। সারাদিন পরে রাতে দোকান বন্ধ করে বাবা তাকে নিয়ে যেত মাছের বাজারে। এক চেনা মেছো বাবার জন্যে খান 2 কিলো সাইজের রুপোলি ইলিশ মাছ ন্যাজা মুড়ে দড়ি বেঁধে বরফ চাপা দিয়ে রেখে দিত। সঙ্গে থলে থাকতো না। সে দুটোকে হাতে দড়ি দিয়ে ঝুলিয়ে রমাকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি ফিরতে রাত প্রায় 12টা বেজে যেত। মানে বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার। ততক্ষণে মায়ের পরের দিনের রন্ধনের রান্না সারা হয়ে যেত। মা তখন বসে পরের দিনের ভাত রান্না করে তাতে জল ঢালছে। বাবা বলতো, কি গো, মাছ ভাজা আর মাছের তেল খাওয়া হবে নাকি? মা একতলায় সদর দরজার প্যাসেজে বিশাল বড় একটা আঁশবটি আর ছাইয়ের বাটি নিয়ে বসে পড়ত। শুরু হতো আঁশ ছাড়িয়ে খামা খামা গাদা আর ডিম ভরা পেটির চাকা চাকা ইলিশের পিস কাটা। এরপরে শুরু হতো কয়লা আর উনুনের টিমে আছে গুল কয়লা দিয়ে আঁচ তুলে ভাঙা হাত পাখায় হাওয়া দিয়ে মাঝরাতে সশব্দে ঘানি থেকে নিয়ে আসা খাঁটি ঝাঁঝালো সর্ষের তেলে নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছ আর মাছের ডিম ভাজা। সবাই তখন মাকে ঘিরে নানান রকম সাহায্য করতে লেগে যেত। তারপরে ছিল এক দেখার মতো দৃশ্য। মায়ের সামনে সবাই আসন পেরে কলা পাতায় করন্ধনের পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতে বসে পড়েছে। মা গরম গরম ইলিশ মাছের তেল, ডিম আর মাছ ভাজা সবার পাতে পাতে দিচ্ছে। সবাই তৃপ্তি করে খেয়ে চলেছে। না আছে ব্লাড প্রেশার বা সুগার মাপার বালাই, না আছে কোলেস্টেরলের মাপঝোপ, না আছে ওজন বাড়ার চিন্তা। কই, তার তো মনে পড়ে না যে মায়ের মুখে কোনোদিনও কোনো বিরক্তির লক্ষণ সে দেখেছে। মাকে দেখে তো মনে হয়নি যে সেও সন্ধ্যে থেকে অভুক্ত হয়ে আছে। তবুও সে সবাইকে খাইয়ে তবেই বাবার থালায় ভাত বেড়ে খেতে বসবে। মা এক অদ্ভুত ধারণা নিয়ে চলত। স্বামীর ইটো থালায় ভাত বেড়ে খেলে নাকি সংসারে লক্ষ্মী বাড়বাড়ন্ত হয়। তাছে যাই হোক, সবাই যখন মাছ ভাজা, মাছের তেল, শুকনো মুগের ডাল, 5 রকমের ভাজা, নারকোল কুমড়ি, মাছের সর্ষে ভাপা, গোড়া লেবু, মাছের মাথা দিয়ে কচু শাক, চালতার অম্বল, পায়েস, কলা বড়া আর সুজির বরফি শেষ করে হাত ধুয়ে উঠত, পূর্বের আকাশে কমলা আভা ফুটে উঠত। আর দুটো চোখের পাতা এক না করতে করতেই শোনা যেত বাবার বাজখাই কণ্ঠে বাড়ি কাঁপানো বকাট্টা চিৎকার। ব্যাস, ভাইয়েরা সবাই ঘুম ভেঙে সেই যে এক ছুট্টে ছাতে উঠে যেত। সারাদিন আর তাদের টিকিট দেখা পাওয়া যেত না। ছাতে উঠে দেখা যেত আগে থেকে মশলা দেওয়া মাঞ্জার লাটাই, কিনে রাখা হরেক নকশার আর রঙের ঘুড়ি, জেবিকট সুতোর লাটাই, ঘুড়ি ধরার জন্যে মরা গাছের ডালে বাঁধা লগা, আঙুলে জড়ানো লিউকোপ্লাস্টার, জলের গুঁজো, গ্লাস, ছাতা, টুপি, কালো চশমা, কি নেই ছাতে। কি নিখুঁত পরিকল্পনায় সবকিছু জোগাড় করা হতো। তারপরে চলতো মুখ পোড়া, কয়লা, চাঁদিয়াল, পেটকাটি, মোমবাতি, ময়ূরপঙ্খী, বাদামের হাড্ডাহাড্ডি লড়াই। আর সেটা তো শুধু পেঁয়াজ খালা সীমাবদ্ধ থাকতো না, তার জন্য নানা মতলব ভাঁজা হতো, যথা ঘুড়ির নাক্কল বাঁধা থেকে ধরাই দেওয়া পর্যন্ত, ঘুড়ি বাড়া থেকে পেঁয়াজ খেলা।
একরকম সমরসজ্জার প্রস্তুতির সমান। ছেঁড়া সুতো উড়িয়ে বুঝে নেওয়া হতো হাওয়া কোন দিকে। পাশের বাড়ির গবার ঘুড়ি আমাদের ঘুড়ির পেটে চাপবে না ঘাড়ে চাপবে না পেটে টানবে সে বুঝে নিয়ে সাদা সুতোর উপরে মাঞ্জা নেওয়া, কারো ঘুড়ি কেটে গেলে তার সুতোর হাতটা ধরা, কোনো ঘুড়ি উড়তে উড়তে বেশি নিচে নামলে লগা দিয়ে তা টেনে নেওয়া, আরো কত কিছুই দুষ্টুমি করা হতো, তা বলে শেষ করা যাবে না। আজ তবে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। কোনো এক সপ্তাহের আসরে আবার দেখা হবে উপন্যাসটির পরবর্তী পর্ব নিয়ে নিছক গল্প চ্যানেলে। অনুরোধ থাকবে সবসময় আগের পর্বটি শুনে নিয়ে পরের পর্বটি শুনতে, তাতে আপনাদের বুঝতে সুবিধে হবে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন, এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।